বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বৈষ্ণব পদাবলিতে যে দ্বিতীয়তম পদ রয়েছে অর্থাৎ নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, এই পদটির কাব্য সৌন্দর্যের অ্যান্সারটি আজকে আমরা সুন্দরভাবে খাতাতে লিখে নেব। মনে রাখবে এই পদটির কাব্য সৌন্দর্য তোমাদের সেকেন্ড সেমে এইবারে পরীক্ষাতে আসার প্রবল চান্স রয়েছে। সেটা 5 নাম্বারের হয়েও আসতে পারে, আবার 10 নাম্বারের হয়েও আসতে পারে। তো 5 নাম্বারের হয়ে আসুক কিংবা 10 নাম্বারের হয়ে আসুক, যাই আসুক, এই প্রশ্নের অ্যান্সারটি কিন্তু 5 নাম্বারের ক্ষেত্রেও হবে এবং 10 নাম্বারের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে। ঠিক আছে? আর একটা কথা, যে আমি তোমাদের প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না ইউটিউবের বুকে, তাই তোমাদের সুবিধার্থে একটা টেলিগ্রাম গ্রুপ বানানো হয়েছে। তো সেখানে অনেক ভাই বোন রয়েছে এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে যারা সেকেন্ড সেমে পড়ছো। তোমরা চাইলে সেখানে গ্রুপে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো। এই যে আজকে যে কাব্য সৌন্দর্যটা তোমাদেরকে আমি লেখাবো, এই পদটির পিডিএফ বা এই কাব্য সৌন্দর্যের অ্যান্সারের পিডিএফটা কিন্তু আগেই গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে একটা কথা, গ্রুপে তারাই জয়েন হবে যারা পড়াশোনার প্রতি একটু হলেও আগ্রহী, ফালতু ভিড় বাড়াবে না। ঠিক আছে? তো যাই হোক, প্রশ্নটি আবারও একবার বলে রাখি, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমে পরীক্ষার জন্য বৈষ্ণব পদাবলী থেকে। ঠিক আছে? দেখো প্রশ্নটি কি না, নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পদটি কোন পর্যায়ের পদ বা কি বিষয়ক পদ, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। তাহলে প্রথমে অ্যান্সারটি আমাদেরকে কি চাওয়া হয়েছে না, পদটি কোন পর্যায়ের এবং কি বিষয়ক পদ। তাহলে আমাদেরকে প্রথমে এটার অ্যান্সার একটু লিখে নিতে হবে। তাহলে শুরু একটু করা যায়, তার আগে বলে রাখি এই পদটিকে অনেক অনেক সমালোচকগণ বলেছেন এটি গৌরচন্দ্রিকা বিষয়ক একটি পদ, আবার অনেকেই বলেছেন এটি গৌরাঙ্গ বিষয়ক পদ। কাজেই একটা দ্বন্দ্ব রয়েছে। তাই এই যে যখন পরীক্ষাতে প্রশ্ন আসবে কোন পর্যায়ের পদ, তখন আমাদেরকে একটু বড় করে লিখতে হবে। ঠিক আছে? সেটা শর্ট কোশ্চেনে আসুক কিংবা লং কোশ্চেনের মধ্যে একটা খণ্ডিত প্রশ্ন হয়ে আসুক। তো আমরা কি লিখব না, গোবিন্দ দাস রচিত নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, অবশ্যই কিন্তু কোটেশন হবে, পদটি কি ধরনের পদ? সমালোচক মহলে তার দ্বিধার অন্ত নেই। পদটির বিষয় চৈতন্যদেবের জীবন কেন্দ্রিক। পদটিতে গৌরসুন্দরের রূপ ও মহিমার কথা প্রকাশিত হয়েছে। তবে এর মধ্যে রাধাভাব দ্যুতি সুবলিত কৃষ্ণের কিছুটা আভাস থাকলেও এর মধ্যে রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলার আভাস নেই। তাই পদটি আমাদের গৌরাঙ্গ বিষয়ক পদ বলেই মনে হয়। এত বড় কিন্তু আমাদেরকে লিখতে হবে যদি প্রশ্ন আসে 2 নাম্বারের, যে পদটি কোন পর্যায়ের পদ, কিংবা লং কোশ্চেনের মধ্যে যদি খণ্ডিত আকারে কোনো যদি প্রশ্নটি এসে থাকে। ঠিক আছে? এরপরে আমাদেরকে কি চাওয়া হয়েছে না, পদটির কাব্য সৌন্দর্য, অর্থাৎ এই যে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, এই পদটির কাব্য সৌন্দর্য আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা প্যারা চেঞ্জ করে লিখব। কি লিখব না, মধ্যযুগের বাংলা সাহিত্যে শাখাকালের সীমা পেরিয়ে চিরকালীন সাহিত্যের আসরে সাদরে আমন্ত্রিত, তার মধ্যে অন্যতম হল বৈষ্ণব পদাবলী। ষোড়শ শতাব্দীতে শ্রী গৌরাঙ্গদেবের আবির্ভাব পদাবলী সাহিত্যের ইতিহাসে যুগান্তর অনল। আর চৈতন্য পরবর্তী যুগের সর্বশ্রেষ্ঠ কবি হলেন গোবিন্দ দাস। তার অন্যতম এক গৌরাঙ্গ বিষয়ক পদ হলো, এরপর আমরা হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে কোটেশন দিয়ে লিখবো খাতার মাঝ বরাবর। কি লিখবো না, নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে। এরপর আবার আমরা খাতা শুরু থেকে লিখবো কি না, এই পদটিতে পদকর্তা খুব উজ্জ্বলভাবে গৌরসুন্দরের ঐতিহাসিক ভাবমূর্তিটি কল্পনার তুলির স্পর্শে নিখুঁতভাবে অঙ্কন করেছেন। তারপরে আমরা প্যারা চেঞ্জ করে লিখব কি না, পদকর্তা পদটির প্রথম অংশে গৌরাঙ্গদেবের চোখ দুটিকে জলদানকারী মেঘের সাথে তুলনা করেছেন। অর্থাৎ মেঘ থেকে যেমন বৃষ্টিধারা বর্ষিত হয়, ঠিক তেমনই গৌরাঙ্গদেবের চোখ দুটি থেকে অনুরূপ অশ্রুপাত হচ্ছে। তারপরে লিখব, বৃষ্টিপাতের ফলে বৃক্ষে বৃক্ষে যেমন পুলক মুকুল দেখা যায়, গৌরাঙ্গদেবের দেহরূপ বৃক্ষ থেকেও ঠিক তেমনই ভাবরূপ মুকুল দেখা দিয়েছে। এরপরে লিখব, আর এই পুলক মুকুল হতে মধুরূপ ঘর্ম বিন্দু বিন্দু চুইয়ে চুইয়ে পড়ছে এবং তা থেকে যেন ভাবরূপ কদম্ব ফুল বিকশিত হচ্ছে কিংবা তাতে নানা সাত্ত্বিক ভাবের প্রকাশ ঘটছে। এরপরে আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে লিখবো আমরা কি না, শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। ঠিক আছে? এরপর আমরা একটু প্যারা চেঞ্জ করে লিখব কি না, পদটির দ্বিতীয় অংশে পদকর্তা অপরূপভাবে কিশোর বয়সী গৌরাঙ্গদেবের রূপ ও গুণের ভাবমূর্তি বর্ণনা করতে গিয়ে বলেছেন। আবারও হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে লিখব কি না, অভিনব হেম কল্পতরু সঞ্চারু সুরধুনি তীরে উজর। এখানে একটু মনে রাখবে, এই যে সুরধুনি, এটা হচ্ছে গঙ্গার অপর নাম। ঠিক আছে?
ঠিক আছে, গঙ্গার অপর নাম। তো এখানে একটু মনে রাখবে, এই গঙ্গার অপর একটা নাম তো সুরধনী। তো গঙ্গা স্বর্গে সুরধনী নামে পরিচিত এবং গঙ্গা মর্তে ভগবতী নামে পরিচিত। এই দুটো তথ্য কিন্তু একটু মনে রাখবে। এই সুরধনী নামটা আমরা গঙ্গার নাম, গঙ্গার অপর একটা নাম। তবে এই সুরধনী নামটা কোথায় প্রচলিত বা কোথায় প্রযোজ্য, না স্বর্গে গঙ্গার অপর নাম হচ্ছে সুরধনী। ঠিক আছে, ওকে। চলো এরপরে লিখবে, অর্থাৎ চৈতন্যদেব গঙ্গার তীরে উজ্জ্বল করে সোনার কল্পতরু বৃক্ষের মতো সঞ্চারণ করে ফিরছেন এবং তার চঞ্চল চরণ কমলে বিভোর হয়ে ভক্ত ভ্রমরগণ ঝঙ্কার করছেন ও করুণার গুণগান করছেন। আবার তার পদকমলের পরিমলে বা সুগন্ধে মাতোহারা হয়ে দেবতাদের সাথে অসুররাও যেন ছুটে এসে দিবারাত্রি অচৈতন্য হয়ে তার কাছে পড়ে রয়েছেন বা পড়ে আছেন। ওকে, এরপরে আমরা প্যারা চেঞ্জ করে লিখবো, কি লিখবো না, গৌরাঙ্গদেব কল্পতরুর মতো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অখিল জীবনের অখিল জীবের, ঠিক আছে, এই অখিল জীবের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন প্রেম রত্ন ফল বিতরণ করে। তারপরে লিখবো, কিন্তু পদকর্তা গোবিন্দ দাস এমন করুণাময়ের সমস্ত প্রেম রত্ন ফল থেকে বঞ্চিত। তারপরে আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে কোটেশন দিয়ে খাতার মাঝ বরাবর লিখবো কি, তা কর চরণে দিনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহু দূরে। ওকে, এরপর আবার প্যারা চেঞ্জ করে আমরা পরিশেষে বলে লিখবো শেষ অংশটা, যে পরিশেষে বলা যায় আলোচ্য পদটির মধ্য দিয়ে গোবিন্দ দাসের শুধু কাব্য প্রতিভার প্রকাশ ঘটেছে তা নয়, সে সঙ্গে গভীর চৈতন্য প্রেমও প্রকাশ পেয়েছে। তিনি তার এই পদটিতে বিশেষ ধর্ম বা জাতির মধ্যে আবদ্ধ না থাকায় বা না রাখায় পদটি সার্বজনীন রূপ লাভ করেছে। তারপরে লিখব যে পাশাপাশি তিনি আলোচ্য পদটিতে ব্রজবুলির ছন্দ লালিত্য অপূর্ব অলঙ্কারের ব্যবহার করেছেন। তার ভাষা ভঙ্গিমা, ছন্দ লালিত্য, অলঙ্কারের প্রাচুর্য ভাবের রূপ নিমিত্তিতে উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। সুতরাং পদটিতে একদিকে যেমন হৃদয়ের আবেগ রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে আবেগের ভাবসঙ্গত কাব্যরূপ। এখানেই তোমাদের নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে এই পদটির কাব্য সৌন্দর্য শেষ হয়ে গেল। সুন্দর করে খাতাতে লিখে নেবে। আর একটা কথা, এই পদ থেকে শর্ট কোশ্চেন কিন্তু আসবে 2 নাম্বারের লাইন তুলে, এই কথাটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো এই জায়গাটা আমাদেরকে শর্ট কোশ্চেনগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দেবো, চাপের কিছু নেই, এবং 1-2টো তাৎপর্যও এখান থেকে লিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওই যে যেমন কি পেখলু নটবর গৌর কিশোর, এখানে গৌর কিশোরকে নটবর হিসেবে কেন চিহ্নিতকরণ করা হয়েছেন, ঠিক আছে, নটবর কেন বলা হয়েছে, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে 2 নাম্বারের হয়ে আসার প্রবল একটা চান্স রয়েছে এই পদ থেকে। তবে মনে রাখবে, এই পদ থেকে তোমাদেরকে 2 নাম্বারের অ্যান্সারও কিন্তু করতে হতে পারে পরীক্ষাতে। কাজেই এই পদটা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এর পরবর্তী ক্লাসে আমরা এই পদ থেকে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব, সেখানে লেখানো হবে তাৎপর্য এবং ইম্পর্টেন্ট 2 নাম্বারের প্রশ্নগুলো। তারপরে আমরা চলে যাব তোমাদের 3য়তম পদে, অর্থাৎ ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসা চাই, মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। এই পদটি আমরা আলোচনা করব, অর্থাৎ আমরা এখন কাব্য সৌন্দর্যের পালাগুলো, কোশ্চেন অ্যান্সারের পালাগুলো শেষ করব। আমি ভেবেছিলাম তোমাদেরকে এর যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা সেটা দেব, কিন্তু শুনলাম তোমাদের পরীক্ষা অতি সামনে, কাজেই আলোচনার জায়গাটাকে একটু স্টপ রেখে প্রশ্ন উত্তরের জায়গাটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। প্রশ্ন উত্তরের পর্যায় শেষ হয়ে গেলে আমরা এগুলো আলোচনা শুরু করব। ঠিক আছে, তো যাই হোক, আশা করি খাতাতে সুন্দরভাবে লিখে নিয়েছো। তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, তবে তারাই জয়েন হবে যারা পড়াশোনার প্রতি একটু আগ্রহী, ঠিক আছে, বা আগ্রহ প্রকাশ করো, নচেত কিন্তু জয়েন হবে না সেখানে। ওকে, তো যাই হোক, সকলেই ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে এই পদটিরই 2 নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে। ওকে।